ইশকে আতিশ পর্ব ৪। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। যখন সে জানল তার কণ্ঠে এক ধরনের আকৃষ্ট করার ক্ষমতা আছে, তখন কেন সে মেনে নিচ্ছে না? সে তাকে আকৃষ্ট করার জন্যই এসেছিল। মালিহা লাউজে ঢুকে কারো দিকে না তাকিয়ে সরাসরি অন্য দরজা দিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। মালিহা ফিরে দেখল লাউজের সোফায় বসেছিলেন বাবাজান ও মালিক নাসির। তাদের সামনে টেবিলে ছিল একটি দাবার বোর্ড। মা, একটু আমাদের কাছে এসো। মালিক নাসির তাকে আদর করে ডাকলেন। সে কাছে গিয়ে সালাম করল। সালামের জবাব দিয়ে তিনি তার মাথায় হাত বুলিয়ে বললেন, সুখে থাকো। এদিকে বসো, আমার পাশে। তিনি হাত ধরে তাকে নিজের পাশে বসালেন। কোথা থেকে আসলে? লাইব্রেরি থেকে। কিন্তু এত চুপচাপ কেন? না আঙ্কেল, এমনি। সে অস্বীকার করতে চাইল। এমনি তো নয়, কিছু না কিছু নিয়ে চিন্তিত আছো। মা, আমরা তো ভাবছিলাম নুরুল হুদা আসলে আমাদের পুতুলও হাসি খুশি হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে এখনো ভাইয়ের সাথে বন্ধুত্ব হয়নি। নুরুল হুদা এসেছে মাত্র 2 দিন হচ্ছে, এত তাড়াতাড়ি বন্ধুত্ব হবে? মালিহার পক্ষ থেকে বাবাজান বললেন, হ্যাঁ, এটাও ঠিক কথা। মালিক নাসির হাসলেন। মালিক আঙ্কেল, আমি যাই? সুযোগ বুঝে মালিহা জিজ্ঞেস করল। তিনি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিলেন, হ্যাঁ মা, যাও। সে উঠতে যাচ্ছিল, তখন আজহার ফারুকি বললেন, মালিহা, চা পাঠিয়ে দিও, আর একটু তাড়াতাড়ি। জি বাবাজান। সেখান থেকে উঠে রান্নাঘরের দিকে যাওয়ার সময় সে বাহাদুরকে চায়ের কথা বলে তার রুমের দিকে চলে গেল। নিচ থেকে সে দেখছিল যে তার রুমের দরজা পুরোপুরি খোলা। অবাক হয়ে রুমে এসে দেখল নুরুল হুদা তার স্টুডিওতে। সে সেই দিকেই এগিয়ে গেল। নুরুল হুদা হাতে একটি ক্যানভাস নিয়ে দেখছিল। আওয়াজ পেয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মালিহা একদম আশা করেনি যে তার অনুপস্থিতিতে তিনি তার রুমে চলে আসবে, কিন্তু তিনি যেন তোয়াক্কাই করলেন না। বলতে লাগলেন, তুমি তো বলনি তুমি পেন্টিং করো, আর বাবা যেন কখনো বলেননি। এ কথাটা শুধু কথার খাতিরেই বলা ছিল। সে উত্তরে বা কি বলবে? তবে নুরুল হুদা অবশ্য উত্তর শোনার জন্য অপেক্ষা করেননি। তবে জানো, তোমাকে চিত্রশিল্পী বানানোর পেছনে আমার অবদান অনেক বড়। কিভাবে? মালিহা এমনি জিজ্ঞেস করল। নুরুল হুদা ক্যানভাস রেখে তার দিকে ঘুরে দাঁড়ালেন। এভাবে যে আমার স্কুলের নোটবুক ও বইগুলোর উপর তুমি ভরপুর প্র্যাকটিস করেছিলে। জানো, তুমি তখন 1.5-2 বছর বয়সী ছিলে। তখন আমার ব্যাগ থেকে বই বের করে রং পেন্সিল দিয়ে লাইন টানতে, আর একবার তো তুমি আমার পুরো জার্নালে মার্কার দিয়ে দাগ করে ফেলেছিলে। টিচারের অনেক বকা শুনেছি, এবং সাথে শাস্তি তো ছিলই। আবার পুরো জার্নালটি নতুন করে তৈরি করতে হয়েছিল, সেটা আলাদা কষ্ট। এত বছর পরে বাচ্চাকালের একটি কাজে মালিহা লজ্জিত হয়ে পড়ল। হ্যাঁ, আমার মনে আছে। আম্মু আমাকে অনেক বকা দিয়েছিলেন, কিন্তু দোষ পুরোপুরি আমার ছিল না। আমি আপনার সামনে বসে আপনার বইগুলো নষ্ট করতাম, কিন্তু আপনি আমাকে কখনো কিছু বলতেন না। সে লজ্জা মেটানোর জন্য বলছিল। আমি তোমাকে কিভাবে মানা করতাম? একবার আমি মানা করতেই তুমি কেঁদে ফেলেছিলে। আমি টিচারদের বকা তো শুনতে পারি, কিন্তু তোমার চোখের পানি কিভাবে সহ্য করতাম? সত্যি কথা বলতে, যখনই তুমি কাঁদতে তখন আমার মন চাইতো আমিও সঙ্গে চিৎকার করে কাঁদি। তিনি হাসতে হাসতে বললেন, এবং তার আচরণে মালিহাও হাসতে লাগলো। তবে তোমার শখগুলো বেশ অদ্ভুত ছিল। গ্রীষ্মের দুপুরে তুমি জেদ করতে আমি তোমাকে সাইকেলে বসে লম্বা পথ ঘুরিয়ে আনার জন্য। আইসক্রিমের দাবি ছিল শীতকালের জন্য বিশেষ। আমি তো তোমার দাঁতগুলো ঠিক দেখে অবাক হচ্ছি। ছোটবেলায় তুমি যে গতিতে ক্যান্ডি আর চুইংগাম খেতে, তাতে আমি নিশ্চিত ছিলাম বড় হয়ে তোমার একটি দাঁতও থাকবে না। আর মনে আছে কিভাবে তুমি আমার কাঁধে উঠে গল্প শোনাও জপতে? বাচ্চারা রাতে ঘুমোতে যাওয়ার আগে গল্প শোনার দাবি করে, আর তোমার সকালে উঠার পর গল্প শুনতে খুব ভালো লাগতো। হ্যাঁ, মনে আছে। এবং এটাও মনে আছে যে আমাকে গল্প শোনাতে শোনাতে আপনি ঘুমিয়ে যেতেন, আর পরে স্কুলে দেরিতে যাওয়ার জন্য টিচারের কাছ থেকে বকুনিও খেতেন। আর জানেন, আমি সবই ইচ্ছে করে করতাম। মালিহা একটি পুরনো গোপন কথা প্রকাশ করল। নুরুল হুদা তার দিকে তাকিয়ে বিস্মিত হলো। তুমি ইচ্ছে করে আমাকে বকুনি খাওয়াতে? হ্যাঁ। সে তার দৃষ্টিতে বিন্দুমাত্র প্রভাবিত হননি। যখন মা আমাকে বকতেন আর আপনি তৎক্ষণাৎ আমাকে সাপোর্ট করতেন, আমার পাশে দাঁড়াতেন, তখন আমার খুব ভালো লাগতো। কিন্তু শুরুতে আমি ভয় পেয়ে যেতাম আপনি আমাকে বকবেন কিনা, বা আমাকে আবার গল্প শোনাবেন কিনা। কিন্তু আপনি আমাকে বকা দেওয়া ছাড়াই প্রতিদিন গল্প শোনাতেন। কেউ তোমাকে কিছু যেন না বলে, এজন্য আমি সবকিছু নিজের উপরে নিয়ে নিতাম, আর তুমি এই সুযোগটার মজা নিতে। তার যেন সত্যি অবাক লাগছিল। হ্যাঁ, কিন্তু আমি আবারও বলবো, দোষ শুধু আমার ছিল না। আপনি আমাকে মাথায় তুলে রেখেছিলেন। আমি তো আপনারই লাইফে এইসব করতাম, তাও শুধুমাত্র আপনার সাথে।
এরপর আপনি চলে যাওয়ার পর আমি আমার সব দুষ্টুমি বন্ধ করে দিই। আর আম্মুও বলতেন নুরুল হুদাই মালিহাকে দুষ্টু করে গিয়েছে, আর আমি সত্যি সত্যি আরও বেশি দুষ্টু হয়ে যেতাম যদি আপনি লন্ডনে চলে না যেতেন। হ্যাঁ হ্যাঁ, সমস্ত দোষ আমার ওপর চাপিয়ে দাও। আমার চলে যাওয়ায় মুক্তি পেয়েছিলে, কিন্তু জানো সেখানে গিয়েও কতদিন তোমাকে মনে পড়ে মন খারাপ করে থাকতাম। কোনো ধারণা আছে তোমার? বারবার ফোন করতাম যেন তোমার আওয়াজ শুনতে পারি, কিন্তু প্রতিবারই উত্তর পেতাম মালিহা কথা বলতে চায় না। আমি তো আপনার উপর রাগ করেছিলাম, আস্তে করে বলল মালিহা। কেন রাগ করেছিলে? নুরুল হুদা একটু অবাক হলেন। কত সহজে আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। একবারও ভাবলেন না আমার কি হবে। মা তো সবসময় অসুস্থ থাকতেন, আর বাবা যান কখনো দীর্ঘদিনের জন্য বাড়িতে থাকতেন না। আমার পুরো সময় কেবল আপনার সাথেই কাটত। আপনি চলে যাওয়ার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম, তাই যখন আপনার ফোন কল আসতো আমি লুকিয়ে যেতাম। এত দীর্ঘ অভিমান যে বছরের পর বছর কথাই বলিনি। নুরুল হুদা অভিমানী কণ্ঠে বলল, এমন তো না যে একদমই কথা বলিনি। আমি তো কল দিতাম, হ্যাঁ, বছরে একবার। এতই অভিমান? অভিমান তো কেবল প্রথম কয়েক মাসে ছিল, তারপর ধীরে ধীরে ভুলে গিয়েছিলাম আপনাকে। তখন আমার বয়সই বা কত ছিল? 6, হয়তো 7 বছর। খুব তাড়াতাড়ি আপনি অচেনা হয়ে গেলেন, তাই আপনার সাথে কলে কথাও বলতে পারতাম না। জানতাম তুমি আমাকে ভুলে গিয়েছো। নুরুল হুদা হঠাৎ করে গম্ভীর হয়ে গেল। মালিহার হঠাৎ মনে হলো সে যেন ইচ্ছে করে তার শৈশবের প্রসঙ্গ টেনে আনছে, আর সে নিজেও বুঝতে পারেনি কিভাবে কথায় কথায় তার সাথে এতটা সহজ হয়ে উঠেছে। ফ্রেন্ড? নুরুল হুদা তার হাত বাড়িয়ে দিল। মালিহা দ্বিধাহীনভাবে তার হাত মিলিয়ে নিল। অলওয়েজ অ্যান্ড ফরএভার। সে এক মুহূর্তে তার হাত ধরে রেখে দিল, তারপর একটি ছোট প্যাকেট এগিয়ে দিল। এটা ওই প্যাকেটটাই ছিল যেটা সেদিন তার জিনিসপত্রের মধ্যে দেখতে পেয়েছিল, পুরনো বন্ধুত্বকে আবার নতুন করে শুরু করার জন্য। মুচকি হেসে নুরুল হুদা বললেন। মালিহাও মৃদু হাসি দিয়ে প্যাকেটটি হাতে নিলেন। থ্যাংক ইউ হাদি ভাই। ওহ গড! নুরুল হুদা খুশিতে চিৎকার করে উঠল। এই সম্বোধন শোনার জন্য আমি কান পেতেছিলাম। মালিহা একটু লজ্জা পেল। হঠাৎ খোলা দরজায় বাহাদুরের টোকা পড়ল। বলুন বাহাদুর সাহেব, কি বলতে চান? বাহাদুর একটু লজ্জিত হয়ে বলল, মালিহা সাহেবার জন্য সুমেরা সাহেবার কল এসেছে। মালিহা দ্রুত উঠে দাঁড়ালো। সুমেরা তোমার বান্ধবী? হ্যাঁ। তবে সে আমার কাজিনও, ইফতেখার মামার মেয়ে। ও আচ্ছা। মালিহা কথা বলার জন্য তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। রাতে এশার নামাজ পড়ে মালিহা নিজের ডায়েরি নিয়ে ব্যালকনিতে এসে বসল। যাদের দৃষ্টি শরীরের ভেতর পর্যন্ত দেখতে পারে, তারাও হৃদয়ের গণ্ডি পেরিয়ে অনুভূতির গভীরে গিয়ে থেমে যায়। কিন্তু ওয়াসদান মুস্তাফা এক অদ্ভুত ব্যক্তি। সে আত্মার কথা বলে, যা শুনতে থাকলে মনে হয় কখনো যেন শেষ না হয়। তবে আমার একটাই দোয়া, আমার যেন আর কখনো ওয়াসদান মুস্তাফার সঙ্গে দেখা না হয়। আমি ভয় পাই সে আমাকে এমন কিছু করতে বাধ্য করবে যা আমি কখনো করতে চাই না। এমন কিছু করার সাহসও আমার নেই। हम अपने दिल को थपकते हैं और सोचते हैं कि तितलियों की परंपर कहानियां लिखकर बेचैनी कैसे उन्हें धूप के तमाजात से। নিজ হৃদয়কে বুঝাই আর ভাবি যে প্রজাপতির ডানায় গল্প লিখে তাদের বাঁচাবো কিভাবে প্রখর রোদের আঁচ থেকে। ওয়াসদানের সঙ্গে শেষবার দেখা হওয়ার পর প্রায় 2 মাস হতে চলল, কিন্তু এই সময় মালিহা একবারও লাইব্রেরিতে যায়নি। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল ওয়াসদান এখনও সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকবে, যেখানে সেদিন তাকে রেখে এসেছিল। সে হাজারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সত্য এটাই, ওয়াসদান তাকে অস্থির করে দিয়ে গেছে। তার হৃদয়ের দরজা তো চিরকালই বন্ধ ছিল, তবে সমস্যা হলো ওয়াসদান এমনভাবে সেখানে প্রবেশ করেছিল যেন সূর্যের আলো বন্ধ দরজার ফাঁক করে ঘরের ভেতর ঢুকে পড়ে, সমস্ত দৃশ্যকে আলোকিত করে তার অস্তিত্বের ঘোষণা দেয়। মালিহার অবস্থা ছিল সে অবুঝ শিশুর মতো, যে দৃশ্যমান সত্যকে উপেক্ষা করতে চোখে হাত চাপা দেয়, কিন্তু আলো যখন চোখের পাতার ফাঁক দিয়েও প্রবেশ করতে শুরু করে, তখন সে আতঙ্কিত হয়ে আকাশের দিকে হাত তোলে, যেন সূর্য ঢেকে রাখতে পারে। ওয়াসদান মুস্তাফার অস্তিত্ব থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছিল তা প্রথমবার মালিহার চোখে এসে পড়তেই সে চোখ বন্ধ করে নিল, কিন্তু তখন সে বুঝতেই পারল না কখন তার অগোচরে সে আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। আর যখন সে টের পেল, তখন ভালোবাসার আকাঙ্ক্ষায় ভীত হয়ে উঠল। তার এক অদ্ভুত অবস্থা হয়ে গিয়েছিল। হঠাৎ করে চমকে উঠত, কথা বলতে বলতে থেমে যেত, যখন কিছু বুঝতে পারত না নুরুল হুদার কাছে চলে যেত। আজহার ফারুকী মালিহার এই পরিবর্তনগুলো খেয়াল করেননি, কিন্তু নুরুল হুদা শুধু খেয়ালই করেননি, সাথে থমকেও গিয়েছিলেন। মালিহার এমন অজানা আকর্ষণ তাকে অবাক করেছিল। সেদিন স্টাডিতে কাজ করতে করতে
রাত বেশ হয়েছিল। নুরুল হুদা দেয়ালের ঘড়ির দিকে তাকালেন। রাত 12টা বাজছে। বাকি কাজ আগামীকাল করার সিদ্ধান্ত নিয়ে কাগজপত্র গুছিয়ে নিতে লাগলো। ঠিক তখনই মালিহা ঢুকলো, ট্রেতে করে 2 কাপ চা নিয়ে। ট্রেটি টেবিলের উপর রেখে নিজেও একটা চেয়ারে বসে পড়ল। তুমি তো সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আজ কিভাবে এতক্ষণ জেগে আছো? আর চাও বানালে, তাও 2 কাপ। কি আজই সব নিয়ম ভেঙে ফেলবে নাকি? ঘুম আসছে না হাদি ভাই, মালিহা যেন অভিমান করে বলল। কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে, আর আমি তো এখনই ঘুমাতে যাচ্ছিলাম। সে তাকে একটু রাগানোর জন্য বলল, আর মালিহা সত্যিই রেগে গেল। আপনি কোথাও যাচ্ছেন না, বরং আমার সাথে চা খাবেন আর গল্প করবেন। জোর করছো নাকি? হ্যাঁ, জোরই করছি, মালিহা দৃপ্ত কণ্ঠে বলল। তবে কেবল আপনার সাথেই। তোমার যা ইচ্ছে। কাপ তুলে নিয়ে এক চুমুক দিয়ে বললেন, ইফতেখার মামা এসেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি তো তখন বাড়িতে ছিলেন না। রাস্তা থেকে ঢোকার সময় আমি তাদের গাড়ি গেটে বের হতে দেখেছিলাম। মালিহা মাথা নেড়ে বলতে লাগলো, ওনার সাথে মুনির মামাও ছিলেন, তারা আমাকে নিতে এসেছিলেন। কেন? আমি তো আগেই বলেছিলাম, 25শে নভেম্বর সুমেরা আর আফাক ভাইয়ের বিয়ে। সব আত্মীয় স্বজন একত্রিত হয়ে গিয়েছে। কাল লাহোর থেকে খালাও চলে আসবেন, তাই মামারা ভেবেছেন আমাকেও সঙ্গে নিয়ে যাবেন। তাহলে তুমি গেলে না কেন? বাবাজান যেতে মানা করে দিলেন, বললেন বিয়ের দিন পাঠিয়ে দেবেন, সেখানে গিয়ে এতদিন থাকার দরকার নেই। এতে দরকারের ব্যাপার কোথা থেকে? তোমার সব কাজিন এসেছে, তাদের সাথে একটু সময় কাটাতে পারতে। আর এই আফফাকও তো তোমার কাজিন, তাই না? হ্যাঁ, মুনির মামার বড় ছেলে। সেদিন বিয়ের কার্ড দিতেও তো এসেছিল। তাহলে তো তোমার অবশ্যই যাওয়া উচিত, তোমার 2 কাজিনের বিয়ে। কিন্তু বাবাজান তো মানা করেছেন। মালিহা মাথা নিচু করে আস্তে বলল, তুমি যেতে চাও? নুরুল হুদা নিচু হয়ে তার চেহারার দিকে দেখল। মালিহা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ তার ঝুঁকে থাকা চোখের দিকে তাকিয়ে সে দৃষ্টি ফিরিয়ে নিল। তারপর ড্রয়ার থেকে রোল করা কিছু চার্ট বের করতে লাগলো। একটি চার্ট খুলে সে মালিয়ার সামনে রেখে বলল, দেখো, এটা গার্মেন্টস ফ্যাক্টরির নকশা। এখানে প্রোডাকশন এরিয়া, এখানে সুপারভাইজারের অফিস, আর এদিকে কর্মীদের কোয়ার্টার্স। সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছিল। কেমন লাগলো? ভালো। চার্টের দিকে তাকিয়ে সংক্ষেপে উত্তর দিল মালিহা। নুরুল হুদা বাকি দুটো চার্ট খোলার আগে খোলা চার্টের পাশে সমানভাবে বিছিয়ে দিল। আর এই দুটো অফিস বিল্ডিংয়ের নকশা। দুটো অফিস বানাবেন নাকি? মালিহা জানতে চাইল, আর নুরুল হুদা হেসে ফেললেন। না, অফিস তো একটাই হবে, কিন্তু এই নকশা দুটি ভিন্ন ভিন্ন ইঞ্জিনিয়ার তৈরি করেছে। আর দুটোই এত ভালো যে কোনটা বেছে নেব বুঝে উঠতে পারছি না। বলো তো তোমার মতে কোনটা বেশি ভালো? মালিহা একটু অপ্রস্তুত হয়ে গেল। আমি কিভাবে বলতে পারি? তুমি একজন চিত্রশিল্পী, আর আমার চেয়ে ভালো এসব বোঝার কথা তোমার। কিন্তু পেইন্টিং আর আর্কিটেকচারের মধ্যে পার্থক্য আছে হাদি ভাই। সেন্টিমিটার মেপে আঁকা রেখাগুলো বুঝতে পারা আমার পক্ষে সম্ভব নয়। সে এড়িয়ে যেতে চাইল। নুরুল হুদা এবার একটু বিরক্ত হয়ে গেলেন। সামান্য একটা মতামতই তো চেয়েছি মালিহা, আর তুমি এত দ্বিধা করছো। আপনার তো মতামত প্রকাশ করতেও যেন কষ্ট হয়। হঠাৎ করে ওয়াজদানের সে কথাটি কানে বেজে উঠল। মালিহা ধীরে ধীরে স্বীকার করল, হ্যাঁ, কারণ কখনো কেউ আমার মতামত জিজ্ঞেসই করেনি। নুরুল হুদা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকলো, তারপর তার গালে হাত রেখে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। কিন্তু এখন আমি জানতে চেয়েছি। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল। তারপর মালিহা তার চেহারা থেকে চোখ ফিরিয়ে নকশাগুলোর দিকে তাকালো। কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে দেখার পর একটি নকশা এগিয়ে দিল। নুরুল হুদা সেটি দেখল। তারপর প্রশংসাসূচক স্বরে বলল, আর তুমি বলছিলে সেন্টিমিটার মেপে আঁকা রেখাগুলো বোঝা তোমার পক্ষে সম্ভব না? সে তার কথা উপেক্ষা করে জানতে চাইল, আপনি কি এই নকশা এখনো অনুমোদনের পাঠাননি? তোমার অনুমোদন না নিয়ে আমি কিভাবে পাঠাতে পারি? চার্টগুলো রোল করে রাবার ব্যান্ড পেঁচাতে পেঁচাতে স্বাভাবিক ভঙ্গিতে বললেন। মালিহা তার দিকে দেখল আর শুধু চেয়েই থাকলো, কিছু বলল না। পরের দিন দুপুরের খাবারের সময় নুরুল হুদা বাবাজানকে বলতে লাগলেন, আমি ভাবছিলাম আজ বিকেলে মুনির মামার বাসায় যাব। সব ঠিক আছে তো? বাবাজান জিজ্ঞেস করলেন। কিছু আইনি বিষয়ে পরামর্শের প্রয়োজন পড়েছে। কোম্পানি নিবন্ধনের কাগজপত্র তৈরি করতে হবে। মুনির মামা তো আইনজীবী, তাই ভাবলাম ওনার সাথে কথা বলি। আর ওনার যে বিশ্বস্ত আর কেই বা থাকতে পারে। ঠিক বলেছ, বাবাজান সায় দিলেন। নুরুল হুদা আরও বললেন, এ সময় তো ওনাদের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, তাই মনে হয় না মামা অফিস যাচ্ছেন। বাড়িতে গিয়ে কথা বলা যাবে। আর সে হঠাৎ যেন কিছু মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বলল, এই মালিহা, তুমিও চলো না আমার সঙ্গে। মালিহা খাবারের লোকমা চিবানো থামিয়ে অবাক হয়ে তার দিকে তাকালো। নুরুল হুদা নিজেও মুখে খাবার নিয়ে কিছু ভাবতে ভাবতে বলে যাচ্ছিলেন, বরং এর চেয়ে ভালো একটা কাজ করো, সঙ্গে ব্যাগও গুছিয়ে নাও। বিয়েতে তো আর বেশি দিন নেই, সব আত্মীয় স্বজন চলে এসেছে, তুমিও কয়েকদিন থেকে আসতে পারো।
মালিহার গলায় খাবার আটকে গেল। সে তাড়াতাড়ি পানির গ্লাসের দিকে হাত বাড়ালো, কিন্তু নুরুল হুদা যেন কিছুই বুঝতে পারল না। নিজেই কথা বলে যেতে লাগলো। আজ আমি তোমাকে সেখানে রেখে আসব, আর ওয়ালিমার পরের দিন এসে নিয়ে যাব, ঠিক আছে? মালিহা এবার বাবাজানের দিকে তাকালো, কিন্তু তিনি পুরো ব্যাপারটাই যেন উপেক্ষা করছিলেন। নুরুল হুদা খাবার শেষ করে হাত মুছে উঠে দাঁড়ালেন আর বললেন, বিকেল 5টার মধ্যে পুরোপুরি রেডি থাকবে, কেমন? মালিহা বুঝতে পারলো এই কথা তার জন্য নয়, বরং বাবাজানকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাবাজান কিছুই বললেন না। তাই নুরুল হুদা নিশ্চিন্তে টেবিল ছেড়ে চলে গেলেন। এখন মালিহার জন্য খাওয়া আরও কঠিন হয়ে পড়ল। বাবাজান খাওয়া শেষ করে উঠতেই সে ছুটে গেল নুরুল হুদার ঘরের দিকে। নুরুল হুদা আলো নিভিয়ে ঘুমাতে যাচ্ছিলেন, কিন্তু মালিহা ঝড়ের মতো ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে বিছানায় উঠে বসে পড়ল। নুরুল হুদাও অবাক হয়ে উঠে বসলেন। কি ব্যাপার? আপনি নিচে ঠিক কি বলছিলেন? যদিও নুরুল হুদা বুঝতে পেরেছিল, তবুও কিছুই বুঝতে পারছেন না ভাব ধরে বললেন, বিকেল 5টার মধ্যে তৈরি থেকো। তিনি তার কথা আবারও বললেন, কিন্তু বাবাজান তো মানা করেছিলেন। কখন? তিনি তো কিছুই বলেননি, চুপচাপ খাচ্ছিলেন। তিনি এখনো যেন কিছু না বোঝার ভান করলেন। উফ, আমি এখনকার কথা বলছি না। কাল বাবাজান মামাকে মানা করেছিলেন, রাতে আপনাকে বলেছিলাম না? তার বিভ্রান্তি দেখে নুরুল হুদা এবার একটু গম্ভীর হয়ে বললেন, কাল মানা করেছিলেন, আজ তো নয়। ব্যাস, তুমি শুধু যাওয়ার প্রস্তুতি নাও। কিন্তু বাবাজানের খারাপ লাগবে না? তিনি যখন নিষেধ করেছেন তখন আপনার এভাবে বলা উচিত হয়নি। খারাপ লাগবে কেন বলো? কাল যখন মামা তোমাকে নিতে এসেছিলেন, আমি কি তখন বাসায় ছিলাম? না। মালিহা মাথা নাড়ল। বাবাজান কি জানতেন যে তুমি আমাকে মামার আসার কথা জানিয়েছ? না। তাহলে তার খারাপ লাগার কোনো কারণ নেই, কারণ তিনি জানেনই না যে আমি কিছু জানি। আমি শুধু কথার মাঝে কথায় কথায় একটা কথা বলে ফেললাম। যদি না পাঠানোর সিদ্ধান্ত নিতেন তাহলে তিনি বলে দিতেন। ব্যাপারটা একদম সহজ। আপনি তাহলে চালাকি করেছেন। তার ধূর্ততা বুঝতে পেরে মালিহা বিস্ময়ে বড় বড় চোখ করে বলল, আমি তো জানতাম না লন্ডনের মানুষ এতটা বেইমান হয়। কিন্তু এটাও তো দেখো, লন্ডনের মানুষরা বেইমানি করলেও সেটা অত্যন্ত সৎ উপায়ে, সৎ উদ্দেশ্যে করে। তিনি নির্লজ্জের মতো বললেন, সৎ উপায়? লজ্জা করে না মিথ্যে বলতে? আপনি তো সরাসরি জাহান্নামে যাবেন। নুরুল হুদার ওপর তার কথার কোনো প্রভাব পড়ল না। তিনি হেসে বললেন, ঠিক আছে, চলে যাব, কিন্তু এখন তুমি এখান থেকে যাও, আমি ঘুমাবো। কাল রাতেও আমার ঘুম নষ্ট করেছিলে। সে আরাম করে শুয়ে পড়ল, কিন্তু মালিহা নড়ল না, কারণ এখন তার মাথায় নতুন দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হাদি ভাই, আমি যদি চলে যাই তাহলে বাসার দেখাশোনা কে করবে? আর আপনারা কিভাবে থাকবেন? নুরুল হুদা মাথা থেকে চাদর সরিয়ে তাকে দেখলেন, তারপর কনুয়ে ভর দিয়ে উঠে বসে বলল, বাড়ি দেখাশোনার জন্য চাকর বাকর আছে, আর আমি আর বাবা জান তো ছোট বাচ্চা নই যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু রান্নার জন্য হলেও তো থাকতে হবে। বাবাজান তো সব খাবারে নিজের মতো লবণ মরিচ চান, আর আপনি তো রাত করে বাসায় ফেরেন। তোমার সেই অ্যাসিস্ট্যান্ট বাহাদুর আছে না? তাহলে সে কোন কাজের জন্য? মালিহা রাগে ফেটে পড়ল। সে কোনো কাজে লাগে না, বরং সে নিজেই একটা জটিল রোগের মতো। আমার প্রতিদিন 3 বেলা তাকে খাওয়ার জন্য বলতে হয়, বাহাদুর সাহেব কিছু খেয়ে নিন, না হলে মরে যাবেন। তার কথা শুনে নুরুল হুদা হাসতে হাসতে বলল, গুলবানু আছে তো, সে সব সামলে নেবে। আর তাছাড়া মাত্র 1 সপ্তাহের তো ব্যাপার। তারপর একদম কঠোর স্বরে বললেন, এখন ওঠো, এখান থেকে যাও। সে মালিহার হাত ধরে তাকে বিছানা থেকে তুলে দিল, কিন্তু মালিহা আবার ঘুরে বসে পড়ল। হাদি ভাই, এক কাজ করি, আজ না গিয়ে 2 দিন পর মেহেদির দিন যাব, তারপর ওয়ালিমার দিন তো আপনি যাবেনই, তখন আপনার সাথে ফিরে আসব। তার এত হিসাব নিকাশ দেখে নুরুল হুদা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। তোমার এমন কেন মনে হয় যে আমি আর বাবাজান তোমাকে ছাড়া থাকতে পারবো না? একদিন না একদিন তো তোমাকে বিয়ে করে চলে যেতে হবে। এক মুহূর্তের জন্য মালিহা লজ্জায় মুখ নামিয়ে ফেলল, তারপর একদম নির্লজ্জের মতো বলল, আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে আপনি কি সারা জীবন কুমার থেকে যাবেন? দেখে নিন, আমি চলে যাওয়ার পর আপনার বউ এসে আমাকে রিপ্লেস করে দেবে। অনেক বেশি কথা বলছো, আর একটাও কথা শুনতে চায় না। আমি ঘুমাবো, নুরুল হুদা কড়া স্বরে বললেন। কিন্তু হাদি ভাই, মালিহা আবার কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই নুরুল হুদা চাদর ছুঁড়ে ফেলে বিছানা থেকে উঠলেন এবং তার হাত ধরে টেনে বাইরে নিয়ে যেতে যেতে বললেন, তোমার যত কিন্তু, তবু, যদি, কেন সব কিছুর উত্তর আমি বিকেলে দেব। আর যদি 5টার আগে আমার রুমে পা রাখো তাহলে তোমাকে এমন জায়গায় রেখে আসবো, চাইলেও আর ফিরে আসতে পারবে না। এই বলে মালিহাকে দরজার বাইরে রেখে ফিরে যাচ্ছিলেন। তখন তার পেছন পেছন এসে বলছিল, হাদি ভাই কথা শোনেন।
কিন্তু নিজের রুমে ঢুকে দরজার ঠিক মুখের সামনে ধাক্কা মেরে বন্ধ করে দিলেন। মালিহার আগে মুঠি পাকিয়ে দরজায় মারতে গেল, কিন্তু শেষ মুহূর্তে নিজের মুখে হাত চাপা দিয়ে মুখ বাঁকিয়ে রুমে ফিরে গেল। রুমে ফিরে এসে মালিহা নিজের ব্যাগ গুছিয়ে নিল। তারপর বিকেলের জন্য জামাকাপড় বের করে ইস্ত্রি করলো। ঠিক 5টায় সম্পূর্ণ প্রস্তুত হয়ে সে নুরুল হুদার ঘরের দরজায় কড়া নাড়ল। নুরুল হুদার ডাক শুনে দরজা খুলে ভিতরে ঢুকলো। তিনি কালো ড্রেস প্যান্ট আর কালো শার্ট পরেছিলেন। গলায় একদিকে মেরুন, অন্যদিকে ব্রাউন ডটের টাই ঝুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিলেন। মালিহাকে দেখে বললেন, মালিহা, এই দুটো টাইয়ের মধ্যে কোনটা বেশি ভালো লাগবে? মালিহা ব্যাগ সাইডে রেখে তাকে দেখলো। তারপর বলল, আপনি সব ব্যাপারে আমার মতামত নেওয়াকে এত জরুরি মনে করেন কেন? নুরুল হুদা সরাসরি জবাব দিল, আর তুমি সব ব্যাপারে তর্ক করাকে এত জরুরি মনে করো কেন? মালিহা বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো। তারপর 2 পায়ে এগিয়ে তার বুকে একবার তাকিয়ে নিল। তারপর আলমারি ঘেটে কিছু খুঁজে বের করে নিয়ে তার দিকে এগিয়ে গেল। তারপর গলা থেকে দুটো টাই সরিয়ে রেখে তার হাতে ধরা অ্যাশ গ্রে টাইটি তার গলায় পরিয়ে দিতে লাগলো। নুরুল হুদার দৃষ্টি তার উপর স্থির হয়ে গেছে। আজ সে সাদা জর্জেটের সালোয়ার আর সিফনের কামিজ পরেছিল, সঙ্গে মিলিয়ে সাদা সিফনের ওড়না কাঁধে রেখেছিল। কানে ছোট্ট মুক্তোর দুল, চোখে হালকা কাজল, ঠোঁটে ন্যাচারাল শেডের লিপস্টিক, আর চুল খোলা ছিল যা কোমর পর্যন্ত নেমে এসেছিল। কখনো কখনো এমন হয় যে নুরুল হুদা তাকে দেখতেই থাকেন, এক মুহূর্তের জন্য যেন সবকিছু ভুলে যান। এই মুহূর্তেও তেমনটাই হলো। মালিহা টাইয়ের নট ঠিক করে কলার ঠিকঠাক করে দিল। তারপর তাকিয়ে হালকা হাসলো। নুরুল হুদা যেন হুঁশ ফিরে পেলেন। তিনি দ্রুত আয়নার দিকে ঘুরে টাই ঠিক করতে লাগলেন। তবে আয়নায় তার চোখ মালিহার প্রতিবিম্বের দিকেই ছিল। তুমি সাদা পোশাক আর পরবে না। নুরুল হুদার কথায় মালিহা অবাক হয়ে ঘুরে তাকালো। কেন? এই রঙে তুমি এত সুন্দর দেখাও যে ভয় লাগে, মনে হয় কেউ নজর দিয়ে ফেলবে। হাদি ভাই, মালিহা এমনভাবে বলল যেন বলতে চাইছে, কি আজব কথা বলছেন। নুরুল হুদা তার কথা থামিয়ে ড্রয়ারের দিকে গেলেন। তারপর ক্যামেরা বের করে চোখের সামনে ধরলেন। এটা কি করছেন? নুরুল হুদা ক্যামেরা নামিয়ে বলল, ছবি তুলছি, তবে বিনামূল্যে না, বদলে চাই একটা হাসি। আর মালিহা সত্যিই হেসে উঠল। তার সেই হাসিকে নুরুল হুদা চিরদিনের জন্য ক্যামেরাবন্দি করে ফেললেন। তারপর দুজনে বাবাজানের রুমের দিকে গেল। বাবাজান দরজার দিকে তাকিয়েছিলেন। নুরুল হুদার এক কদম পেছনে থাকা মালিহা। বাবাজানের সে দৃষ্টি দেখে তার বুক কেঁপে উঠল। সে হঠাৎ করে নুরুল হুদার হাত চেপে ধরল। নুরুল হুদা তার হাত শক্ত করে ধরলেন এবং হালকা টানে তাকে নিজের কাছে নিয়ে এলেন, এতটাই কাছে যে মালিহার কাঁধ নুরুল হুদার বাহুর সাথে ছুঁয়ে গেল। এই পুরো ঘটনাটি এতটাই স্বাভাবিকভাবে ঘটল যে যেন কিছুই হয়নি। তবু বাবাজানের তীক্ষ্ণ দৃষ্টি থেকে কিছু লুকিয়ে থাকা সম্ভব ছিল না। মেয়ে আর ভাতিজার এই নীরব বোঝাপড়া দেখে হঠাৎই তার মনে এক অদ্ভুত চিন্তার উদয় হলো। নুরুল হুদা মালিহাকে সঙ্গে নিয়ে 2 পা দূরে দাঁড়িয়ে বললেন, আমরা এখন যাচ্ছি, শুধু আপনাকে আল্লাহ হাফেজ বলতে এসেছিলাম। বাবাজান তখনও নিজের ভাবনার গভীরে ছিলেন। হালকা এক অজানা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। নুরুল হুদা যদিও তার সেই অর্থপূর্ণ হাসির মানে বোঝেননি, তবে এতটুকু যথেষ্ট মনে করে বললেন, আল্লাহ হাফেজ। তারপর ফিরে দাঁড়ালেন। মালিহাও দ্রুত বলে উঠল, আল্লাহ হাফেজ বাবাজান। নুরুল হুদার সাথে বেরিয়ে গেল। নুরুল হুদা খেয়ালই করেনি যে ঘর থেকে বেরোনোর সময়ও মালিহার হাত তার হাতের মধ্যেই ছিল। আর বাবাজান, তিনি সেই হাত দুটি একত্রে জড়ানো দেখে নিজের ভাবনাটিকে সিদ্ধান্তে পরিণত করে ফেললেন। গাড়ি গেটের সামনে থামিয়ে নুরুল হুদা মালিহাকে বললেন, যাও। মালিহা খানিক অবাক হয়ে বলল, আপনি ভেতরে আসবেন না? এই সময় আমার অন্য কাজে যেতে হবে, ভেতরে গেলে দেরি হয়ে যেতে পারে। নুরুল হুদা ব্যস্ততার কারণ জানালেন। মালিহা কিছুটা বিস্ময় নিয়ে তাকে দেখল, তারপর গেটের দিকে এগিয়ে গেল। এই বিশাল 3 তলা বাড়িটিতে মালিহার 2 মামার পরিবার থাকত। বড় মামা ইফতেখার হাসানের 3 মেয়ে, উজমা, সাইমা ও সুমেরা। বড় 2 জনের বিয়ে হয়ে গিয়েছিল। সুমেরা মালিহার সমবয়সী ছিল, আর এবার তার বিয়ের পালা। ছোট মামা মুনির হাসানের বড় ছেলে আফাক, যার সঙ্গে সুমেরার বিয়ে হচ্ছিল। আফাকের ছোট বোন গহার ছিল বিবাহিত। এরপর সামাদ, মালিহা ও সুমেরা সমবয়সী। আর সবচেয়ে ছোট ছিল ইরাম, যে দরজার ঘণ্টির শব্দে গেট খুলছিল। তারপর মালিহাকে দেখে সে খুশিতে চিৎকার করে উঠল, আরে মালিহা আপু, আপনি! বলেই সে ঝাঁপিয়ে পড়ল। তারপর হঠাৎ আলগা হয়ে বলল, আমি সবাইকে জানাতে যাচ্ছি। আনন্দে দৌড়ে ঘরের ভেতর চলে গেল। মালিহা গেট বন্ধ করে ব্যাগ হাতে বড় উঠান পার হয়ে দালানে পৌঁছাতেই বাড়ির সবাই তাকে স্বাগত জানাতে ছুটে এলো। সবার আগে তার চোখ পড়ল খালার উপর। আসসালামু আলাইকুম খালা। সে সালাম জানিয়ে খালাকে জড়িয়ে ধরল। খালা স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, ওয়ালাইকুম আসসালাম বেটি।
আল্লাহ তোমার হায়াত লম্বা করুন। তারপর আদর করতে করতে বললেন, আজ সকালেই পৌঁছেছি, ভাবছিলাম যখন জুনায়েদ ঘুম থেকে উঠবে তখন বলবো আমাকে মালিহার কাছে নিয়ে যেতে। দেখো কেমন মঞ্জুরিয়াতের সময় ছিল। আমনা, মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রাখেছ কেন? ভেতরে নিয়ে আসো। এটা বড় মামুনি ছিলেন। মালিহাও এগিয়ে গিয়ে সম্মান জানিয়ে সালাম করলো, মা ভেতরে এসো। তিনি সালামের উত্তর দিয়ে মালিহাকে নিয়ে বিশাল হল রুমে প্রবেশ করলেন, যা বসার রুম হিসেবে ব্যবহৃত হতো। মালিহা সোফায় বসতেই বড় মামুনির খেয়াল হলো, মালিহা একাই এসেছে নাকি? না মামুনি, হাদি ভাই নিয়ে এসেছেন। নুরুল হুদা? তিনি নিশ্চিত হতে চাইলেন। জি। তাহলে দরজা থেকে যেতে দিলে কেন? সাথে নিয়ে আসতে পারতে। ওনার কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, বললেন পরে আসবেন। নুরুল হুদাও তো এখন যুবক হয়ে গেছে মনে হয়। শেষবার যখন দেখেছিলাম তখন 17-18 বছরের ছিল। আমনা খালা হালকা স্বরে মন্তব্য করলেন। ছোট মামুনি বললেন, এমন অমন নয়, একবার দেখলে দৃষ্টি আটকে যায়। ফারিয়াল যদি আজ থাকতো তাহলে ছেলের জন্য সদকা দিয়ে দিত। শেষ পর্যন্ত তিনিই তো নুরুল হুদাকে লালন পালন করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদৌস দান করুক। তিনি কখনো আপন পরে পার্থক্য করেননি। তাই তো নুরুল হুদা আজও তার বাড়ির সঙ্গে সম্পর্ক অটুট রেখেছে। লন্ডন থেকে ফিরে দ্বিতীয় দিনই মামাদের সালাম জানাতে এসেছিল। তারপর মালিহার দিকে তাকিয়ে বললেন, বাবা কেমন আছেন? ভালো আছেন। আফাক ভাইকে দেখতে পাচ্ছি না। কোনো বন্ধুর খোঁজে বেরিয়েছে। আর সুমেরা? সে আরও জানতে চাইল। সে তার রুমে আছে। গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার পর থেকেই সারাদিন ঘুমাচ্ছে। বলে কি জানো, একা একা বসে আর কি করব, আমি দেখে আসি। এ কথা বলে মালিহা দরজার পাশে সিঁড়ি বেয়ে উপরে উঠে সুমেরার রুমে চলে গেল। শুনেছিলাম বিয়ের সময় মানুষের ঘুম উড়ে যায়, কিন্তু এখানে তো দিনেও ঘুমের রাজ্যে মগ্ন থাকা হচ্ছে। বলতেই মালিহা আলতো করে চাদর ধরে টানল, কিন্তু ভেতর থেকে শক্ত করে টেনে নেওয়া হলো আর অসন্তুষ্ট স্বরে বলল, গহার, তোমাকে আমি বলেছিলাম না আমি উঠবো না? যা বলার আছে বলে এখান থেকে চলে যাও। এখনো বিয়ে হয়নি আর এর মধ্যেই এমন ঘোর? আমার কথাও চিনতে পারছো না? বিয়ের পর তো চেহারাও মনে থাকবে না। চাদরের নিচ থেকে একটু নড়াচড়ার শব্দ হলো। এরপর এক চোখ বের করে তাকিয়ে দেখে বিস্মিত স্বরে বলল, তুমি? চাদর ফেলে দিয়ে সে এক লাফে মালিহাকে জড়িয়ে ধরল। সুমেরা, এবার থামো, আমার পাঁজরের হাড় ভেঙে ফেলবে নাকি? মালিয়া অনেক কষ্টে নিজেকে তার বাঁধন থেকে মুক্ত করল। সুমেরা আলাদা তো হলো, তবে সঙ্গে সঙ্গে তাকে জোরে একটা ধাক্কা মেরে বলল, অসভ্য, যখন আব্বু আর চাচু তোমাকে আনতে গিয়েছিল তখন কেন আসনি? এখন তো এসেছি, মালিহা শান্ত স্বরে উত্তর দিল। এখনো যদি না আসতে তাহলে আমি তোমাকে মেরেই ফেলতাম। এমন সময় এক ছোট্ট বাচ্চা দৌড়ে এসে বলল, খালা, আম্মু ডাকছে চা খাওয়ার জন্য। কথা বলেই সে আবার দৌড়ে চলে গেল। চলো, মালিহা তাকে সঙ্গ দেওয়ার জন্য বলল। শুধু তোমাকেই ডাকা হয়েছে। আমার তো বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদি ভুলবশত আফাক সাহেবের চোখ আমার দিকে পড়ে যায় তবে তার ইমান যে চরম বিপদের মুখে পড়বে। এটা তো অন্যায়। তাকেও রুমে বন্দি রাখা উচিত। আমরা কি তবে ইমানদার নই? তার ক্ষোভ মিশ্রিত কণ্ঠে মালিহা হেসে বলল, তোমার ইমানের কথাও ভাবছে, তাই তো রুমে রেখেছে। কিন্তু এতে লাভ কি? জানালার ফাঁক দিয়ে তো আমি তাকে আসা যাওয়া করতে দেখি। কি? মালিহা বিস্ময়ে চোখ বড় বড় করে দেখল। আর সুমেরা নির্বিকারভাবে হাসতে লাগলো। তুমি ভীষণ নির্লজ্জ। তারপর উঠে দাঁড়িয়ে বলল, এখন যাচ্ছি, পরে এসে তোমাকে দেখছি। চা খেতে খেতে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাড়ির সবাই তখন নামাজে মগ্ন। নামাজ শেষ করে মালিহা উঠানের একপাশে রাখা কাঠের চৌকিতে এসে বসলো। পায়ের স্যান্ডেল খুলে 2 পা উপরে তুলে নিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আকাশের রং ক্রমশ ঘন হতে লাগলো। দূরে কিছু পাখি নিজেদের বাসায় ফেরার জন্য ডানা মেলছিল। মালিহা নির্বিচারে ওদের ডানা ঝাপটানো দেখতে লাগলো। কিছুক্ষণ পর তার দৃষ্টি চৌকির একপাশে রাখা ওড়নার ওপর পড়ল, যাতে কিছুক্ষণ আগেই সাইমা লেস লাগাচ্ছিল। কিছু করার ছিল না, তাই ওড়নাটা হাতে নিয়ে লেস লাগাতে লাগলো। এমন সময় গেট খুলে কেউ ভিতরে ঢুকলো। মালিহা তেমন খেয়াল করলো না। কদিন এসে বুঝে গেছে বিয়ের আমেজে এমন আসা যাওয়া স্বাভাবিক। কিন্তু সন্ধ্যার আবছা আলো ভেদ করে ভেতরে আসা মানুষটি বারান্দার আলোর নিচে সুইসুতোর কাজে নিমগ্ন মেয়েটিকে দেখে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। কিছু একটা সন্দেহ হলো তার, তাই সরাসরি তার চেহারা দিকে দেখল। আপনি? এই প্রশ্নের লক্ষ্যবস্তু মালিহাই ছিল, তবুও সে অবাক হয়ে মুখ তুলে তাকালো। চকোলেট রঙের পায়জামা পাঞ্জাবি পরা যুবকটিকে দেখে সে এতটাই হতভম্ব হয়ে গেল যে হাতে থাকা সুতার বদলে সোজা বাম হাতের বুড়ো আঙ্গুলে বিধিয়ে ফেলল। তীব্র ব্যথার অনুভূতিটা তখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। ঠিক সেই সময় ওয়াজদান তার আঙুল থেকে রক্তফোঁটা গড়িয়ে পড়তে দেখে
মাথা নাড়াতে নাড়াতে এগিয়ে এলো। এটা আপনি কি করলেন? সে যেন এক ধরনের অপরাধবোধে আক্রান্ত হয়ে মালিহাকে ধমক দিল। একই সঙ্গে হাঁটু মাটিতে ঠেকিয়ে বসে তার হাত ধরতে এগিয়ে এলো, কিন্তু মালিহা যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্রুত হাত সরিয়ে নিল। ওয়াজদান তার দিকে দেখল, তার পকেট থেকে একটি রুমাল বের করে বাড়িয়ে দিল। এটা তো অন্তত নিতে পারেন। মালিহা সামান্য দ্বিধার পর রুমালটি নিল। রক্ত মুছতে মুছতে সে ওয়াজদানের কণ্ঠ শুনতে পেল। আপনি লাইব্রেরিতে যাওয়া বন্ধ করে দিলেন কেন? মালিহা অবাক হয়ে তার দিকে দেখল। আপনি জানলেন কিভাবে? ওয়াজদান কোনো উত্তর না দিয়ে মুচকি মুচকি হাসছিল। তাহলে আপনি প্রতিদিন সেখানে যান? আর মানে গত 2 মাস ধরে আপনি কিভাবে? সে এলোমেলোভাবে বলছিল, আর ওয়াজদানের হাসি যেন আরো গভীর হয়ে উঠল। मुझे यकीन तो नहीं मगर ये सच है, मैं तेरे वास्ते उम्र गुजार सकता हूँ। यही नहीं कि मुझे जीतने की ख्वाहिश है, मैं तेरी वास्ते खुद को भी हार सकता हूँ। বিশ্বাস না হলেও তো এটাই সত্য। তোমার তরে সারা জীবন কাটাতে পারি, এমন নয় যে মোর জেতার ইচ্ছে। তোমার তরে নিজেকেও হারাতে পারি। মালিহা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। ওয়াজদানও এ মুহূর্তের মায়াজালে বন্দী হয়ে পড়ছিল, যেন এই সময়টাকে সে কখনো ফুরাতে দিতে চায় না। ওয়াজদান! একটা ডাক যেন সমস্ত জাদু ভেঙে দিল। তারা দুজন এক মুহূর্তে বাস্তবে ফিরে এলো। ওয়াজদান ঘাড় ঘুরিয়ে দেখল বিস্ময়ে তাকিয়ে থাকা আফাক গেট দিয়ে ভেতরে আসছে। তুমি এখানে? আর আমি সারা শহর খুঁজে বেড়াচ্ছি। মালিহা আফাকের দিকে দেখল, তারপর ওয়াজদানের দিকে। সন্ধ্যা নামতে না নামতেই এক যুবক মালিহার সামনে হাঁটু গেড়ে বসেছিল। তার পরিস্থিতিটা কিছুটা বিতর্কিত মনে হচ্ছিল। এই চিন্তায় মালিহা খানিকটা লজ্জিতও হলো, কিন্তু ওয়াজদানের চেহারায় একটুও অস্বস্তির ছাপ নেই। সে শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে আফাককে জড়িয়ে ধরল, যে ইতোমধ্যে ক্ষোভে ফুঁসছিল। তুমি কোথায় থাকো বন্ধু? দেখাই পাওয়া যায় না। বাবা তোমার খোঁজ হওয়া নিয়ে বেশ রেগে আছেন। আজ সকালে তো রীতিমতো নির্দেশ দিয়ে দিলেন, যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করতে হবে। ওয়াজদান নির্লিপ্ত কণ্ঠে জানতে চাইল, কোনো বিশেষ কারণ? কোনো একটা মামলার বিষয়ে তিনি তোমার পরামর্শ চান। ওয়াজদান যেন চমকে উঠল। অ্যাডভোকেট মুনির হাসানের পরামর্শের প্রয়োজন? তাও আমার? এমন কিছু বলো যাতে আমি এটা বিশ্বাস করতে পারি। আফাক হাসল। সত্যিই বলছি, বাবা তোমাকে খুবই মানেন। আর যেদিন থেকে আমি তাদের লিগ্যাল ফার্মে যোগ না দিয়ে লিগ্যাল অ্যাডভাইজারের চাকরি নিয়েছি, সেদিন থেকে তোমার নাম ধরে আমাকে কটাক্ষ করা হচ্ছে। আচ্ছা চলো ভেতরে যাই। সে ওয়াজদানকে সঙ্গে নিয়ে ভেতরে চলে গেল, আর মালিয়া সেখানে বসে রইল। আফাক যেন পুরোপুরি তাকে উপেক্ষা করল, যদিও সে ঠিক তার সামনে বসেছিল। এটা সম্ভব নয় যে সে মালিহাকে দেখেনি, কিন্তু যেভাবে সে অগ্রাহ্য করল সেটা ঠিকই মালিহার কাছে অদ্ভুত লাগলো। মালিহা, এখানে বসে আছো কেন? হল রুমে সবাই ঢোলক অনুষ্ঠানের জন্য তোমার অপেক্ষায় আছে। ওঠো চলো। সাইমা তার পাশে এসে বসে স্নেহ ভরে বলল। তারপর হাত ধরে টেনে তুলল এবং হলরুমে নিয়ে গেল। হলের এক কোণে বিছানো ছিল নরম পাটি, যেখানে সব বোনেরা হাসি খুশি ও ঢোলের তালে মেতে উঠেছিল। একদিকে সুমেরা বসেছিল, যার যার ওড়নার আড়ালে তার চেহারাটি ছিল ম্লান, আর পাশের সোফায় বসে ওয়াজদান আফাকের সঙ্গে কথা বলছিল। তার পাশে বসা ছিল ছোট্ট ইরাম, যার বেনি ধরে ওয়াজদান বারবার টান দিচ্ছিল, আর অন্যদিকে ইরম রাগান্বিত হয়ে বারবার তার হাত সরিয়ে দিচ্ছিল। মালিহা একবার চোখের কোণে তাকিয়ে দৃশ্যটি দেখল, তারপর বোনদের কাছে গিয়ে বসল।